বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের আগে পূর্ব পাকিস্তান অর্থাৎ যেটা বর্তমান পাকিস্তান, সেই পাকিস্তানের অন্তর্গত ছিল। 1952 সালে সেই পূর্ব পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের উপরে জবরদখল বা জবরদস্তি ভাবে তাদের যে মাতৃভাষা উর্দু সেটাকে সেই দেশের উপরে চাপাতে চেয়েছিল। কিন্তু বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সমস্ত জনগণের প্রাণের ভাষা, মনের ভাষা এবং শিক্ষার ভাষা সবই ছিল বাংলা। তাই সেই সমগ্র দেশের মানুষেরা সেই রাষ্ট্রভাষার প্রতিবাদে উর্দুকে প্রতিহার করে বাংলা ভাষাকেই নিজেদের মাতৃভাষা হিসাবে গ্রহণ করা এবং বরণ করার জন্য একেবারে বদ্ধপরিকর হয়ে উঠেছিল। সেই জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা সেই বিশেষ দিন ছিল, যে বিশেষ দিনে বাংলার এই ভাষা আন্দোলনে সেই দেশের বেশ কয়েকজন ছাত্র যুবক যারা আত্মবলিদানের মাধ্যমে তাদের সেই দিনটিকে আজকে 21শে ফেব্রুয়ারি একটা মান্যতা দিন হিসাবে গ্রহণ করে নিয়েছে। যারা এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন, আব্দুল, বরকত, সালাম, এইরকম বেশ আরো কয়েকজন। তো সেই উপলক্ষে আজকে আমরা 21শে ফেব্রুয়ারি দেশবন্ধু মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, যেটাকে আমরা আনন্দের হয়তো বলবো না এটা অনুষ্ঠানটা। আজকে এই দিনটা হচ্ছে ব্যথার দিন, একটা স্মরণের দিন। প্রথমেই আজ এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল একটা দিন। প্রতি বছরের মতো এই বছরও দেশবন্ধু মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন আমাদের এই মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, সম্মানীয় অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকাগণ, শিক্ষাকর্মী এবং আমার এই কলেজের প্রিয় ছাত্র ও ছাত্রীরা। প্রথমেই এই অনুষ্ঠানের শুভ সূচনার জন্য আমি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ত্রিদীপ সন্তপা কুণ্ডু মহাশয় এবং অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দকে আহ্বান জানাচ্ছি যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমরা প্রথমেই আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ত্রিদীপ সন্তপা কুণ্ডুকে অনুরোধ করব তিনি প্রদীপ প্রজ্বলন করুন। তারপরে আমাদের এই মহাবিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষক আছেন তারা ধীরে ধীরে আসবেন আমাদের প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে। অধ্যাপক ডক্টর সাগর চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমাদের মহাবিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার রায় এবং আমাদের মহাবিদ্যালয়ের গণিত বিভাগের বরিষ্ঠ অধ্যাপক অজয় কুমার দাসকে অনুরোধ করব যে আপনারা আসুন, এই প্রদীপ প্রজ্বলনের যে সমারোহ, এই সমারোহে আপনারা অংশগ্রহণ করুন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই অমর শহীদদের প্রতি আপনাদের এবং আমাদের সকলের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা আমরা জ্ঞাপন করব। আমাদের এই মহাবিদ্যালয়ের সমস্ত বরিষ্ঠ অধ্যাপক যারা দীর্ঘদিন ধরে এই মহাবিদ্যালয়ের পথ চলার সঙ্গে জড়িত, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠন করেছেন, তারা সকলে এখানে উপস্থিত আছেন। তাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। তারা এই শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এইভাবে তারা প্রদীপ প্রজ্বলনে সহায়তা করুন এবং অন্যান্য যারা শিক্ষাকর্মী আছেন তারাও আসুন, তাদের এই
প্রাণের শ্রদ্ধার্ঘ এই অমর শহীদদের প্রতি তারা জ্ঞাপন করুন। আমরা আমাদের প্রাণের যেসব শিক্ষার্থী যারা ছাত্রছাত্রী আছো তাদের কাছে তাদের অন্তত দুজনকে আমরা চাইবো, একজন ছাত্র এবং একজন ছাত্রী, তাদের দুজনকে চাইবো তারাও যেন শ্রদ্ধা জ্ঞাপন করে। অত্যন্ত সুচারুভাবে এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান আমরা প্রায় সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। এইবার এই শহীদ বেদিতে, শহীদ বেদির পদমূলে আপনারা আপনাদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা করছেন। স্যার স্যার তোমরা কেউ আসো ছাত্রছাত্রীদের মধ্যে। পুষ্পাঞ্জলি নিবেদনের পরে আমরা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। সেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন নয়না কুন্ডু, শম্পা ব্যানার্জি ও সুস্মিতা মিত্র তেওয়ারি। তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন এখানে আসে। আমার কানে লাগে সুধার রং। এই অনুভূতি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অনুভূতি নয়, এই অনুভূতি সর্বকালে সর্বজনে এক আন্তরিক অনুভূতি। মাতৃভাষা মা ও মাটির ন্যায় মানুষের জন্মগত একটা সম্পদ। আর এই মাতৃভাষা মর্যাদা অর্জনের ক্ষেত্রে বাঙালির সংগ্রামের ইতিহাস বিশ্বের দরবারে এক অনন্য জায়গা দখল করে আছে। আর তার সাথে আমাদের নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ। এই দুয়ের সংমিশ্রণে আমরা আমাদের আজকে উদ্বোধনী সঙ্গীত আপনাদের সামনে উপস্থিত করছি বা পরিবেশন করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ
সূচক ভাষণ প্রদানের জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর ত্রিদীপ চন্দ্রপা কুণ্ডু মহাশয়কে আমি অনুরোধ করব তিনি আজকের এই বিশেষ দিনের জন্য তার কিছু বক্তব্য রাখবেন। শুভ সকাল আপনাদের সবাইকে। আমি প্রথমেই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। দিনটা একদিকে যেমন বেদনার, অবশ্যই শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই আমরা লাভ করেছিলাম, বাংলা ভাষার যে মর্যাদা আমরা লাভ করেছিলাম, তেমনি সেটা বিজয়ের। সে কারণে আমরা একদিকে যেমন বেদনা আছে, তার সঙ্গে আনন্দ, এবং সেই আনন্দ বহুগুণ বেড়ে যায় যখন বাঙালিদের এই যে আত্মত্যাগ ভাষার জন্য, মাতৃভাষার জন্য, সেই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে 1999 সালে, এবং 2000 সাল থেকে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হয়েছে। আপনারা সকলেই জানেন 1952 সালের যে ভাষা আন্দোলন, যদিও তার ক্ষেত্রটা আগে থেকেই প্রস্তুত হয়েছিল, কারণ 1947-এর দেশভাগ এবং স্বাধীনতা দুটো পাশাপাশি আমরা পেয়েছি। এবং শুধুমাত্র 1947-এর দেশভাগ না, গোটা 40-এর দশকটাই কিন্তু বাঙালি এবং ভারতবর্ষের জীবনের ক্ষেত্রে এমন কিছু পরপর ঘটনা ঘটে গেছে যার প্রভাব কিন্তু 50, 60, 70-এর দশক পর্যন্ত চলেছে। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা ভয়াল সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি, এবং তারপর মধ্য দিয়ে আমরা দেশভাগ দেখেছি, এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুতির আমরা সাক্ষী থেকেছি। স্বাভাবিকভাবে 1947 সালে যখন নতুন দুটো দেশ তৈরি হলো, ভারতবর্ষ এবং পাকিস্তান, যে পাকিস্তানের একটা অংশ, বাংলার একটি অংশ, একই সঙ্গে বাংলাও বিভাজিত হলো, এবং দুই বাংলাকে ভাগ করা হলো সাম্প্রদায়িক ভিত্তিতে, এবং পূর্ববঙ্গ, যাকে আমরা পূর্ব পাকিস্তান বললাম, সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৈরি হলো, যাদের মধ্যে কোনো ভৌগোলিক যোগাযোগ ছিল না। এবং এর ফলে প্রথম দিকে যে সাম্প্রদায়িক রাজনীতির বাড়াবাড়ি আমরা 40-এর দশকে দেখেছি, সেইটা কিন্তু পরবর্তীকালে স্বাধীনতা এবং দেশভাগের ফলে মানুষ কিন্তু রিয়েলাইজ করলো, বুঝতে শিখলো যে আমরা যে স্বপ্নের পিছনে আমরা ছুটেছিলাম, যে অনেক স্বপ্নের পিছনে ছুটেছিলাম, সেটা বোধহয় অ্যাচিভ করা অতটা সহজ নয়। এবং আমরা দেখলাম যে পশ্চিম পাকিস্তানের যে কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব পাকিস্তানের দ্বন্দ্ব বেঁধে গেল, যার মধ্য দিয়ে তারা সব দিক থেকেই চেষ্টা করলো কি করে পশ্চিম পাকিস্তানের আধিপত্য পূর্ব পাকিস্তানের উপর আরোপ করা যায়। এবং একের পর এক তারা যে বিভিন্ন ধরনের তারা পদক্ষেপ নিল, যেটা বাঙালি জাতিসত্তাকে ভীষণভাবে আহত করলো। এবং তার একটা বড় দিক অবশ্যই তার ভাষানীতি। যদিও মজার ব্যাপার, এর সূত্রপাত আমাদের স্বাধীনতা পূর্ব যুগের রাজনীতি দিয়েই তৈরি হয়েছিল। এক হচ্ছে হিন্দুস্তান যেমন, তেমনি উর্দু, ইসলাম, পাকিস্তান, এই যে ধ্বনিটা, মানে ভাষা যেহেতু আমাদের আইডেন্টিটির একটা অন্যতম দিক, সে কারণে ভাষাকে কেন্দ্র করে একটা আইডেন্টিটি ফরমেশনের একটা দাবি, একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। যদিও যেটা ডক্টর শহীদুল্লাহ, বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাতাত্ত্বিক, তিনি বারবার দেখিয়েছেন, এবং যখন এই ভাষা বিতর্ক শুরু হয়েছিল, এবং তিনি খুব পরিষ্কার ভাষায় জানালেন যে আমরা যেমন ভাবে ইংরেজরা ইংরেজিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, উর্দুর ক্ষেত্রে একই, কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। একইভাবে এমনকি পাকিস্তানের যে অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান তৈরি হলো, সেখানেও কারোর মাতৃভাষা উর্দু নয়। উর্দু ভাষার যে উদ্ভব, আমরা এখানে ভাষার যারা মানুষজন আছেন তারা বলবেন, উর্দু কিন্তু এক ধরনের কি বলবো কোর্ট ল্যাঙ্গুয়েজ, দরবারি ভাষা,
এবং সেটা একটা মানে সুসংস্কৃত ভাষা যার মধ্য দিয়ে সাহিত্য সৃষ্টি ইত্যাদি হয়েছে। সেই অর্থে মানুষের মুখের ভাষা কিন্তু উর্দু নয়। তো সেই অর্থে আমরা দেখবো যে উর্দুকে যখন চাপিয়ে দেওয়া হলো, সেটা পশ্চিম পাকিস্তানের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যেও যেটা যেমন খুব একটা পায়নি, গুরুত্ব পায়নি, তেমনি বাংলাদেশের ক্ষেত্রে বা পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সেটা মেনে নেওয়ার কোনো জায়গাই ছিল না। এবং পূর্ব পাকিস্তানের যারা বুদ্ধিজীবী তারা বললেন যে এর ফলে যদি উর্দুর উপরে, উর্দুকে সমস্ত সরকারি কাজে তাকে ব্যবহার করা যায়, তাহলে বাঙালিরা তারা কিন্তু ইলিটারেট হয়ে যাবে অ্যাকচুয়ালি, এবং তারা তাদের চাকরি বাকরির জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ এইটাকে কেন্দ্র করে, এবং অবশ্যই পূর্ব পাকিস্তানের যে রাজনীতির মূল কেন্দ্র যেটা ঢাকা ইউনিভার্সিটি চত্বর, কারণ ঢাকা ইউনিভার্সিটি আপনারা যারা বাংলাদেশে গেছেন দেখেছেন যে কি বিশাল তাদের ক্যাম্পাস, এবং শুধুমাত্র শুধু বিশাল ক্যাম্পাস নয়, তাদের ছাত্র সংখ্যা এত বেশি। আমাদের এখানে বিশ্ববিদ্যালয়, কয়েকটি বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সেখানে শুধুই পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা নয়, সেখানে আন্ডার গ্রাজুয়েট কোর্সও পড়ানো হয়, একই সঙ্গে পোস্ট গ্রাজুয়েট পড়ানো হয়। কারণ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা একটা বিপুল সংখ্যার ছাত্র বিভিন্ন অঞ্চল থেকে এসে সেখানে তারা পড়াশোনা করতে আসে। সুতরাং এইরকম একটা জায়গাতে আমরা দেখব যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, এবং সেটা সূত্রপাত হচ্ছে 1948 সাল থেকে। তো এই প্রক্রিয়াটা ক্রমাগত চলছে। তবে এটাতে একটা বিভ্রান্তি আছে, অনেক ক্ষেত্রে ভাষা আন্দোলনকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা যেন একটা মধ্যবিত্ত এবং মূলত ছাত্রদের আন্দোলন। বিষয়টা কিন্তু একেবারেই তা ছিল। এবং পরবর্তীকালে এই নিয়ে যারা গবেষণা করেছেন, বিশেষ করে তাদের একজন আবার আমাদের এই জেলারই একজন মানুষ, বদরুদ্দিন উমর, তার যে বিখ্যাত পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং সমতৎকালীন রাজনীতি, সেই 3 খণ্ডের সেই বিশাল বইয়ে তিনি কিন্তু এই বিষয়টার উপরে ভীষণভাবে জোর দিচ্ছেন, এবং তিনি দেখাচ্ছেন যে ভাষা নিয়ে যে আন্দোলন, সেটা শুধু ভাষার জন্য আন্দোলন ছিল না। কারণ 1947 থেকে 52 সাল পর্যন্ত পূর্ববঙ্গের বিভিন্ন জায়গাতে যেভাবে কৃষি পণ্যের দাম বেড়েছে, খাদ্য সংকট দেখা দিয়েছে, এবং যেভাবে সরকারি নীতি, সরকারি আমলা, সরকারি পুলিশ যেভাবে সাধারণ মানুষের সঙ্গে তারা ব্যবহার করত, তাতে করে একটা প্রচন্ড ক্ষোভ কিন্তু সাধারণ মানুষের মধ্যে দানা বেঁধেছিল, যার বহিঃপ্রকাশ ঘটল কিন্তু ভাষা আন্দোলন। কারণ আপনারা দেখবেন যে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা বড় অংশ স্কুলের চৌহদ্দিতে কোনোদিন পা দেয়নি, কিন্তু তারাও এই ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কারণ আন্দোলনটা শুধু ভাষা নয়, আন্দোলনটার সঙ্গে কিন্তু তাদের রুটি রুচি, তাদের জীবন জীবিকার যে যোগ, সেই যোগটা যুক্ত হয়েছিল, তার ফলে এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল। এইভাবে আমরা দেখব যে ভাষা আন্দোলন পূর্ব বাংলার যে রাজনীতিকে একটা অন্য খাতে প্রবাহিত করলো, এবং যার মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের সঙ্গে তাদের সংঘাত এতটাই প্রকট হয়ে গেল, যারকে সামনে রেখে বা যে পথ দিয়ে কিন্তু 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন হিসেবে, রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল। কারণ এই যে ভাষা আন্দোলন থেকে 71-এর যে গণমুক্তি আন্দোলন, এটার সঙ্গে বলা যেতে পারে তার ক্ষেত্রটা তৈরি করে দিয়েছিল ভাষা আন্দোলন। সুতরাং আজকে আমরা যে 1952 যে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, শুধুমাত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয়, তাদের যে সাফল্য, সেই সাফল্যকেও আমরা আজকে একইভাবে সেটাকে আমরা উদযাপন করব এবং উদযাপন করছি, এবং বাঙালি হিসেবে আমাদের নিজেদের গর্বিত মনে করছি। তবে একটা আক্ষেপের ব্যাপার থেকে যাচ্ছে, পূর্ব ওপার বাংলা এবং এপার বাংলা, দু বাংলায় মাতৃভাষা বাংলা, কিন্তু ভাষার জন্য যে লড়াই সংগ্রাম যেটা আমাদের পূর্ববঙ্গের ভাই বোনেরা করে দেখিয়েছে, সেটা কিন্তু আমরা সেই অর্থে যেতে পারিনি। যদিও কাছাড়ে ভাষা আন্দোলন হয়েছে, আমাদের পাশে পুরুলিয়াতে ভাষা আন্দোলন অবশ্যই হয়েছে, কিন্তু বাংলা ভাষা শুধুমাত্র মুখের ভাষা হয়ে থাকলেই কিন্তু সেটা সার্ভাইভ করবে
কাজের ভাষাতেও পরিণত করতে হবে। আমাদের যে জীবনচর্চার মধ্য দিয়ে আমরা যদি আমাদের মাতৃভাষাকে আমাদের কাজের ভাষা, আমাদের উচ্চশিক্ষার ভাষা করে উঠতে না পারি, তাহলে কিন্তু বাংলা ভাষা কিন্তু যে জায়গাটা তৈরি করেছিল সেই জায়গাটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। যে কাজ 52 হয়েছে, আজকে যদি আমরা 2022-এ এসে আমরা দেখি যে আমরা আমাদের ভাষার জন্য কি ভূমিকা পালন করছি, সেটাও কিন্তু আমাদের ভাবার কথা। কারণ এখন আমরা যদি আজকে যে কম্পিউটারের যুগে আমরা যে অভ্র ইউজ করি বা অন্য যে ধরনের যে অ্যাপগুলো ইউজ করি, সেগুলো সবই উৎপত্তি কিন্তু পূর্ববঙ্গে, বা বাংলাদেশে, এখন আর পূর্ববঙ্গে, বাংলাদেশে, পশ্চিমবঙ্গে। সেই অর্থে আমাদের যে ভাষার জন্য, তার উন্নতির জন্য, তার পরিভাষা তৈরি করা বা সেই ধরনের ট্রান্সলেশনের মাধ্যমে যে বইপত্রগুলো, উচ্চশিক্ষার যে বইপত্রগুলো বাংলাতে অনুবাদ করা, সেই বিষয়টা কিন্তু আমরা সেইভাবে গুরুত্ব দিইনি, বরং বাংলাকে আমরা মুখের ভাষা করে রেখেছি, তাকে আমরা কাজের ভাষা করে দিতে পারি। কারণ আজকের ভাষা দিবসে আমাদের কিন্তু এই শপথ নিতে হবে যে বাংলাকে মুখের ভাষার পাশাপাশি তাকে কাজের ভাষা, গবেষণার ভাষা, উচ্চশিক্ষার ভাষা হিসেবে গড়ে তুলতে হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়কে। তিনি আজকের এই বিশেষ দিনের সম্পর্কে যেটুকু বক্তব্য রাখলেন খুবই তাৎপর্যপূর্ণ। এবার আমি ডেকে নিচ্ছি সংস্কৃত বিভাগের উজ্জ্বল সর্দারকে, তিনি তার কিছু বক্তব্য রাখবেন। আজ অমর 21-এ দিনটা শুধু বাংলাদেশের নয়, সমগ্র বাঙালির কাছে এই দিনটি আত্মমর্যাদার দিন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনটিতে ঢাকার রাজপথে যে ছাত্র সমাজ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে যে আন্দোলনে নেমেছিলেন, সেখানে প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেলিম, বরকত, গব্বর প্রমুখ ছাত্ররা। তো তাদের সেই আত্মবলিদানের মাধ্যমে আজকের এই দিন। তো প্রসঙ্গত আমাদের জানা দরকার, এই বাংলা ভাষার জননী হলো সংস্কৃত ভাষা। অনেকে মনে করে যে সংস্কৃত ভাষা পরিশীলন করে বৃথা সময় নষ্ট করা। তো এ প্রসঙ্গে একজন পণ্ডিত বলেছিলেন, মোহাম্মদ রহমতুল্লাহ ঠাকুর, তিনি বলছেন যে সংস্কৃতকে ত্যাগ করলে সংস্কৃতের বিশেষ ক্ষতি হবে না, ক্ষতি হবে ভারতের জনগণের, ভারতীয় সভ্যতার। কারণ একটা ভাষার মধ্যেই কোনো সভ্যতা বা তার সংস্কৃতি অন্তর্নিহিত থাকে। তো ভারতবর্ষ বিশাল একটা দেশ। এই বিশাল দেশে বহু বর্ণের মানুষ, বহু জাতি, বহু ভাষা প্রচলিত আছে। কিন্তু এই সব কিছু বৈচিত্র্যের মধ্যেও সংস্কৃত ভাষা এই সব কিছু বৈচিত্র্যের মধ্যে ঐক্যতার সূত্র স্থাপন করে রয়েছে। ভারতের যে প্রাচীন সাহিত্য, ধর্ম, বিজ্ঞান, চিকিৎসা সবকিছু অন্তর্নিহিত আছে সংস্কৃত ভাষার মধ্যে। তাছাড়া ভারতের যে জনগণ, আমাদের পুরুষানুক্রমে সকাল থেকে সন্ধ্যা, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভাষাতেই আমরা ধর্মচারণ করি। সুতরাং এই ভাষাকে রক্ষা করতে হলে আমাদেরকে প্রাদেশিক ভাষাতে, বিভিন্ন প্রদেশে তাদের মাতৃভাষাতে এবং প্রাদেশিক ভারতে এই ভাষার যে ঐশ্বর্য তা তুলে ধরতে হবে।
শুধু সংস্কৃত ভাষা নয়, যে কোনো স্থানে যে কোনো প্রদেশের তাদের মাতৃভাষার গুরুত্ব সেই দেশের সেই রাষ্ট্রের নেতাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, যে আমাদের অন্তর্নিহিত শক্তি বা অন্তর্নিহিত চেতনার যে বিকাশ সাধন, সেই অন্তর্নিহিত শক্তির বিকাশ সাধন একমাত্র মাতৃভাষাতেই হতে পারে। এই বলে আমার ছোট্ট বক্তব্য। ধন্যবাদ উজ্জ্বল সরকারকে। এবার আমাদের অর্থনীতি বিভাগের ছাত্রী শ্রাবণী মজুমদার, সে একটি নৃত্য পরিবেশন করে আমাদের এখানে দেখাবে। রবি ঠাকুরের লেখা একটা জনপ্রিয় গানকে সে নৃত্যের মাধ্যমে এখানে পরিবেশন করবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাবা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখে রায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখে রায়, সবাই করে ভয়। তবে কোরআন খুলে তুই তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও বাবা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়। তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা তরলে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবার আমাদের এই মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাগর চন্দ্র বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য বৃন্দা পেশ করব। যে লগ্নে আমি কিছু কথা শুরু করছি, প্রথমে প্রত্যেকে যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিকতা এবং আজকের দিনের গাম্ভীর্য সম্পর্কে ইতিমধ্যেই যার যার কথা আমরা শুনেছি। আমি একটা পরবর্তী তার পুনরাবৃত্তি করতে চাই না। ইতিমধ্যেই আমাদের ধারণা হয়েছে 21শে ফেব্রুয়ারি
ঘোরার নয়, এখানে আছে আমার ভাই ডক্টর আমানব 21শে ফেব্রুয়ারি। আমি ইতিমধ্যে যা ছোঁয়া হয়নি সেই ছোট্ট ছোট্ট আরো আমাদের ধারণার স্বচ্ছতার জন্য আমি নিবেদন করতে চাই। দেশ ভাগের পর যে পাকিস্তান এবং আমাদের ভারতবর্ষ, পাকিস্তানের লোক সংখ্যাগত দিক দিয়ে যে বর্তমান যেটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তার সেই সময়ের লোক সংখ্যা 6 কোটি। 6 কোটির মধ্যে 4 কোটি মানুষের মাতৃভাষা বাংলা, আর 2 কোটি মানুষ পশ্চিম পাকিস্তানে যা তারা উর্দুতে তাও সুন্দরভাবে বলছেন এই যে উর্দু ব্যাপারটা তা মাতৃভাষা যে ধরনের কথা উনি তাও তো সামান্য প্রথমত মুসলিম এবং পশ্চিম পাকিস্তানের মানুষই কম, অথচ কম মানুষের একটা ভাষা, যেহেতু ওই যে তারও আগে ঐতিহ্যের কথা যেটুকু আমরা শুনলাম, এই মানুষের সংখ্যাগত বিচারে তৃতীয়াংশ মানুষের ভারতের উপর একটা চাপিয়ে দেওয়া যে ব্যাপার, সেটা অসহ্য হয়ে তার আন্দোলনে অনেকে শহীদ হয়ে বাংলা ভাষা পরবর্তী ক্ষেত্রে 1999 এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা গৌরব লাভ করল। আমরা আজকে যে দিবস পালন করছি, একদিকে যেমন ভাষা শহীদ দিবস, তেমনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটা অবশ্যই অত্যন্ত বেদনা, আর একটা অত্যন্ত গর্বের, হ্যাঁ, এবং আমাদের বিজয়। একটা স্বাধীন রাষ্ট্রেরও জন্ম দিয়েছে এই ভাষা আন্দোলন। শেখ মুজিবুর রহমানের পক্ষে 48 তিনি ছাত্রবৃদ তৈরি করেছেন। পরবর্তী ক্ষেত্রে তার ধীরে 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 তো বীজ বপন হল। প্রত্যেকের 3টে শব্দ শুধুমাত্র আমাদের বিচার করতে হবে: সূচনা, বিবর্তন, পরিবর্তন। সূচনাংশে যে অনেক যাবৎ যে ব্যাপারগুলো চলে, কিন্তু আজকের এই প্রেক্ষিতে, আজকে এই যে 2022-এ 21শে ফেব্রুয়ারি, আমাদের কতগুলো দিক দিয়ে একটু চিন্তিত না করলে এই দিন যে পালনের, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পালনের তাৎপর্য বা ভাষা শহীদ দিবস পালনের তাৎপর্যটা ঘটানোর সার্থক। আমার উপস্থিত যারাই শ্রোতা, আমরা ভাবের ঘরে চুরি করছি না তো? আমার যে খুব স্বচ্ছ বক্তব্য যা, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, অথচ আমরা আমাদের সন্তান সন্ততিদের ইংরেজি মাধ্যমে পড়াতে বেশি উৎসাহী। ইংরেজি খুব কাজের ভাষা, কাজের ভাষা শিখতে দ্বিতীয় ভাষা হিসেবে কোনো দ্বিধা নেই। কেউ কখনোই আমরা এটা বলি না যে কাজের ভাষা শিখুক। কিন্তু আমরা যারা অনেকেই একটা বেশ অংশ, আমরা হয়তো গর্ব করি, বাঙালিকেও গর্ব করি যে আমার সেটা সব কিছুতে একবারে ওস্তাদ, শুধু বাংলাটাই যাচ্ছে। এই চিন্তায় চিন্তিত আমরা আছি, কিন্তু সেটা কি আজকেই যেতে বসে সেটা আমাদের কোথায় নিয়েছে? সেইটা আমাদের আত্মসমালোচনা, চিন্তা চেতনায় আমাদের মাতৃভাষা, মাতৃযুদ্ধের মতো অনেক কথাই বলি, এবং সেক্ষেত্রে কোথাও কিন্তু বিরোধ নেই। রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা কথা বলেছেন, দুজন মাত্র বাঙালি যদি পরস্পর আলাপচারিতা করে, সেটা বাংলা ভাষাতেই হওয়া দরকার, অন্য ভাষায় নয়। ভাষা জানলেও না। ইংরাজিতে যারা খুব গড়বড় করে কথা বলেন, আমাদের মাইকেল ভূষণ দত্ত যেমন প্রথম জীবনে খুব ভুল করেছিলেন। তিনি চেয়েছিলেন যে আমি এমনকি স্বপ্নও দেখব ইংরেজি ভাষা। পরবর্তী ক্ষেত্রে পরদেশে শিক্ষাভিত্তিক কক্ষ নেওয়া চলি, তার সঙ্গে অবৈধ আমি অবহেলা করি। পরবর্তী ক্ষেত্রে তিনি মাতৃভাষাতেই জিনিয়াস, প্রতিভা, অত্যন্ত অমর প্রতিভা, মাত্র 5 বছর সাহিত্য সাধনা করে অনেক দূরে গিয়ে দিয়েছেন। খুব ট্যালেন্টেড পার্সন, অর্থাৎ অত্যন্ত প্রতিভা। আমাদের কখনোই এই যে অনেকেই আমরা খুব কষ্ট করে কিছু বাংলা করতে চাই, সেটাও আবার খুব একটা দোষে দুষ্ট। যেমন চেয়ার টেবিল আমাদের জীবনে খুব গভীরে জায়গা নিয়েছে, আমাদের কষ্ট করে সেগুলো
সেগুলোর চর্চা, এই সাধুবন্দি যে নানা রকম বাংলার যে চর্চাটা কিন্তু আমার কিন্তু কাম্য নয়। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই কয়েকটা দিককে আমি শুধুমাত্র টুকে দিতে চাই, প্রত্যেকের কাছে চোখে আঙুল দিয়ে বলতে চাই এটাই, ওই যে ভারী বাংলা যে আমরা বুঝছি না, আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে, কলেজ আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে, মহাবিদ্যালয় না। তাই আমি মাতৃভাষা দিবসে কলেজ বলছি না, আমি মহাবিদ্যালয়ই বলবো, বা ইউনিভার্সিটি বলছি কেন, আমি বিশ্ববিদ্যালয় বলবো। তাহলে আমরা বিপাকে করবো আমাদের জীবন চলা। তখন আমার চেতনায় চিন্তিত হচ্ছে সেই জায়গাটা বিষয়, সূচিবায়ুগ্রস্তের মতো আমি শুধু বাংলা ভাষার ধারণাটা চেতনায় চিন্তিত হওয়া নয়। আর দ্বিতীয় ভাষা হিসাবে আমাদের যেটা কাজের ভাষা, আন্তর্জাতিক ভাষা, ইংরেজি ভাষা শেখার কোনো বিরোধ নেই। অনেকে ভুল বার্তা হৃদয়ের সঙ্গে গ্রহণ করতে পারে, তা নয়। একটা চাপিয়ে দেওয়া ব্যাপার, একটা ভিতর থেকে বেরিয়ে আসা, ভিতর থেকে বেরিয়ে আসার ব্যাপারটা ছিল এই ভাষা আন্দোলনে, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। অতএব বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, যাবে না, তৎকালীন যুগে যায়নি, ভাষা আন্দোলন হয়েছে। আজকে আমরা সারা বিশ্বের কাছে গর্বিত, এবং সারা বিশ্বই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা তো সব অনেকের অনেক। কিন্তু আমরা করছি কি, আমাদের কন্ট্রাডিকশনটা কি, আমাদের স্ববিরোধটা কি? আমাদের স্ববিরোধটা হচ্ছে আমি যা বলছি তা করছি না, আমি যা করছি তা বলছি না। আমাদের অন্তত এই ভাষা দিবসে আমি বারবার করে যারাই শ্রোতা থাকে একটা দিক স্মরণ করতে চাই, আমরা কোথাও ঠিক পরস্পর বিরোধী কিছু আচরণ সংস্কৃতির মধ্যে দিয়ে চলে যাচ্ছি না তো। ইংরেজি অত্যন্ত লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, সারা সম্পর্ক তৈরি করার জন্য খুব কাজের ভাষা, খুব ভালো ভাষা, কিন্তু তা বলে কি আমরা যারা করছে সেটাতে আমরা গর্বিত হবো? আমি ভালো ইংরেজি বলতে পারি, আমি গর্ব প্রকাশ করবো না? আমি মাতৃভাষাতেও সমানভাবে নিজেকে তুলে ধরতে পারি, মেলে ধরতে পারি। অনেক শ্রোতার মধ্যে যদি আমি মাতৃভাষাতেই আমি সকলের মধ্যে সঞ্চারিত হতে পারি, সকলের একবার প্রত্যেকটি শ্রোতা আমার মনের প্রাণের কথা হৃদয় দিয়ে উপলব্ধি করলো, বুঝলো, তার চেয়ে কোনো বক্তব্যের সার্থকতা কোথায় হতে পারে? তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি আর একটু পরে বলার চিন্তা করেছিলাম, কারণ আমার বলা অনেক কথা প্রচুর রয়েছে। ভাষা দিবসের গাম্ভীর্য, গুরুত্ব, কেন ভাষা দিবস, কি করে আমাদের 21শে ফেব্রুয়ারি পৌঁছালো, পরপর ডেটগুলো, একদিনের প্রচেষ্টা রোম আসলার বিল্ডিংয়ে ডের মতো, একদিনেই যেমন হয়নি তেমনি কোনো কিছু একদিনেই আন্তর্জাতিক মাতৃভাষা 21শে হয়ে গেল। তার বহু পরম্পরায়, অনেক প্রচেষ্টায় এই জায়গায় এই স্বীকৃতিটা পেয়েছে। আজকে আমরা স্বীকৃত, আজকে দিনটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা, ভাষা শহীদ দিবস, এবং এই ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষায় আমাদের প্রত্যেকেই অন্তত প্রতিশ্রুতি সম্পন্ন হওয়া খুব জরুরি। সেই প্রতিশ্রুতিটা কি না, আমরা মাতৃভাষাকে অবজ্ঞা করবো না কোনো অবস্থাতে। আজকে আমাদের সত্যি কথা কি, অনেক দেয়ালে কিছুদিন আগে একটা বিরাট বিতর্ক সভা, চন্দ্রিল ভট্টাচার্য থেকে শুরু করে তাবড় সুভদ্রায় অনেকটা বিতর্ক সভা কি না, বাংলা ভাষা পিঠ থেকে গেছে দেওয়ালে, এটাই ছিল তার থিম। পক্ষে বিপক্ষে অনেক তাদের মধ্যে চিন্তা প্রসূত নানান কথাবার্তা। তার সার বেশটুকু হলো যে আমাদের আজকের যে বাংলা ভাষা তা কিন্তু কতজনের, প্রায় 30 কোটি লোকের ভাষা। কোথায় আছে তারা? পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, দেশে বিদেশে কোথায় নেই। এখন আমরা কি শুনি সংস্কৃতিতে, দুর্গাপূজা নানা বিদেশেও আমাদের বাঙালি সংস্কৃতির যে চিন্তা চেতনা সর্বত্র ছড়িয়ে আছে। মনে হয় বিশ্বের হেন দেশ নেই যেখানে বাঙালিরা সেখানে না পৌঁছেছে। অর্থাৎ বাঙালি হিসাবে যেই মুহূর্তে আমাদের একটা গর্ববোধ, তার ভাষার দিক দিয়ে, জাতি সত্তার দিক দিয়ে, এই সত্তা বিঘ্নিত হয়ে যাবে যদি আমরা আমাদের ইতিহাস থেকে নিয়ে আমরা গর্বিত না হতে পারি। আমাদের প্রথম দরকার একটা গর্ব অনুভব, এবং তারপরে আমাদের যে সংস্কৃতি, ভাষা, তার চর্চার দরকার। খুব সুন্দরভাবে বলেছেন যে শুধু মুখের কথা বললে হবে না, শুধু মুখের ভাষা করে রেখে দিলে তো হবে না। তা উচ্চশিক্ষার ভাষা, তা কাজের ভাষা, তা চারদিকে দেখলেই আমরা যেন দেখি, হ্যাঁ, আকাশে বাতাসে সমস্ত কিছুর মধ্যে আমাদের যেমন চারদিকে তাকালে কি দেখি, নদী, নালা, মাঠ, ঘাট, গাছপালা, পশু পাখি, লতা পাতা, কীট পতঙ্গ কি নেই? আমাদের যেমন চারদিকে তাকালে কি দেখি, নদী, নালা, মাঠ, ঘাট, গাছপালা, পশু পাখি, লতা পাতা, কীট পতঙ্গ কি নেই? আমাদের যেমন চারদিকে তাকালে কি দেখি, নদী, নালা, মাঠ, ঘাট, গাছপালা, পশু পাখি, লতা পাতা, কীট পতঙ্গ কি নেই?
আমরা যেখানে বসে আছি এখানে তো দুটোই তো বিন্দু। এক আমরা মানব মানবী, আর এক রয়েছে চারদিকে তাকালি এর বাইরে তো কিছু নেই। এই দুয়ের মধ্যেই আমাদের বিশ্বাস। তো এই দুদিক দিয়ে আমাদের যে মায়ের ভাষায় যদি আমরা স্ফূর্ত না হতে পারি, কটক করতে হয় আমার মায়ের ভাষাতে, সেটা হচ্ছে অত্যন্ত একটা লজ্জার আশঙ্কিক কথা। সেই লজ্জার হাত থেকে আমাদের নিজেদেরকে আমরা লজ্জিত করবো না, এই চেতনায় চিন্তিত হওয়াটাই আজকের আমাদের সবচেয়ে বড় কথা। আমার যে বক্তব্যের সার হচ্ছে এটাই, আমরা যেন চিন্তা করি আমার মায়ের ভাষাকে আন্তরিকতার সঙ্গে ভালোবাসি। একটা দুটো দিক হয়তো, একটা লোক দেখানো ভালোবাসা আর একটা আন্তরিকতার সঙ্গে ভালোবাসা। আমি বারবার দুটো শব্দ বলি, একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার, চাপিয়ে দিলেই বোঝা, আর প্রাণের সঙ্গে গ্রহণ করলেই প্রাণের আনন্দে টকটক করে ছুটে চলা। জয় মেদি জয় চলো আর এই জন্মানতা বক্তব্যের তো এমনিতে কোনোদিনই হয় না, একটা জায়গায় থেমে যেতে হয়। তাই আপাতভাবে কয়েকটা কথা আমি নিবেদন করে এখানে আমার শেষ নয়, আমার জমিটা ঘটাচ্ছি বক্তব্যের প্রত্যেককে আরেকবার আমার আন্তরিক ধন্যবাদ চাই। সকলকে শুভ সকাল। প্রথমেই এখানে উপস্থিত অধ্যক্ষ মহাশয়, সকল অধ্যাপক মহাশয় এবং অধ্যাপিকা মহাশয় ও সকল শিক্ষাকর্মী বৃন্দদের আমার আন্তরিক শুভেচ্ছা, সম্মান ও আন্তরিকতা জানিয়ে আমি দু চার কথা আজকে বলবো। যদিও আমি ইংরেজি বিভাগ থেকে, তবুও আজকের এই দিনে যেহেতু আমার মাতৃভাষা বাংলা, সেই জন্য বাংলাতেই আমি সেই কথা বলার চেষ্টা করব। 21শে ফেব্রুয়ারি আজকের দিনে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাঙালি জাতির কাছে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমাদের কাছে সুপরিচিত। এই দিনে আমরা 1952 সালে আমরা বাংলা ভাষাকে আন্তর্জাতিক রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে কিছু মানুষ এই সময় তরুণ শহীদ হয়েছিলেন। তো সেই শহীদদের মধ্যে অন্যতম হলেন শফিউল, বরকত, রফিক, জব্বার এবং আরো অনেকে। সেই জন্য এই দিনটিকে শহীদ দিবস হিসেবেও পালন করা হয়। 5ই আগস্ট 2010 খ্রিস্টাব্দে জাতীয় সংঘ কর্তৃক একটি সিদ্ধান্ত অনুযায়ী এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এই ক্ষুদ্র বক্তব্যটি সকলের সামনে রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। এবার আমাদের মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও IQAC-র কোঅর্ডিনেটর মাননীয় অপূর্ব কুমার রায় মহাশয়কে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে কিছু তার মূল্যবান বক্তব্য এখানে তিনি পেশ করবেন। 21শে ফেব্রুয়ারি যদি আমরা যে ভাবে উদযাপন করছি, বিষয়টাকে যদি আমরা ইতিহাসের প্রেক্ষাপটে ইতিহাসের দিক থেকে দেখি, তাহলে বাংলা ভাষার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকে যা বাংলাদেশ, সেখানকার মানুষজন তাদের মাতৃভাষা বাংলা ভাষার স্বীকৃতি পাওয়ার জন্য যে আন্দোলন করেছিলেন, সেই শহীদদের তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই অনুষ্ঠান, সেটা একটা দিক। তার সঙ্গে আর একটা দিক, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব যে
মাতৃভাষা হিসাবে প্রত্যেক ভাষাকে শ্রদ্ধা করা, শ্রদ্ধা জানানো। আজকের দিনটাকে আমি আরো বিশেষ করে মনে করতে পারছি যে পাঁচজন শহীদের কথা আমরা জানি, বরকত, শফিকুল, জব্বার। এদের মধ্যে বরকতের বাড়ি সালারে, বরকত কি জব্বার যে কোনো একজন, এবং সেখানে প্রত্যেক বছর আজকের দিনটা উদযাপিত হয়। এবং এই দিনেতে আমি একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলাম, এবং সেখানকার মানুষজনের যে স্বতঃস্ফূর্তভাবে তারা যেভাবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেটা আমাদেরকে বিশেষভাবে আলোড়িত করেছিল, আমাকে অন্তত পক্ষে। আরেকটা বিষয় আমি বলতে চাইবো, যেটা যে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য, বাংলা ভাষা স্বীকৃতি পাওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের শহীদদের প্রতি যেমন আমরা সম্মান জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ঠিক একই রকম ভাবে মাতৃভাষা দিবসে আমরা সমস্ত ভাষাকেই সম্মান করব, সমস্ত ভাষাকেই তাদের যার যেটা ভাষা, সেই ভাষাতে সে তার মনের ভাব প্রকাশ করছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। ভাষা আবশ্যিক এবং অপরিহার্যভাবে একটি সামাজিক ব্যাপার বা বিষয় বা ঘটনা। ভাষার মাধ্যমে সমাজে আদান প্রদান, রীতিনীতির যে প্রয়োগ, সেই রীতিনীতির প্রয়োগের ক্ষেত্রে যে ভাষার মাধ্যমেই আমরা সেটা করে থাকি। তাহলে কি হচ্ছে, আমার যে চিন্তন, আমার ব্যক্তি স্বাধীনতা, আমার নিজস্বতা, আমার স্বাতন্ত্র্যতা, এটা আমি সামাজিক ক্ষেত্রে আমার নিজের থেকে বেরিয়ে গিয়ে অন্যদের মধ্যে যখন যাচ্ছি, সেটাকে আমি প্রসারিত করছি, অন্যদের মধ্যে দিয়ে উপলব্ধিতে পেতে চাইছি যে আমার পরিপূর্ণতা আমি অন্যদের মধ্যে থেকেই পেতে পারবো, এবং সেই পরিপূর্ণতা লাভ করার যে মাধ্যম সেটা হচ্ছে ভাষা। তাহলে ভাষার ক্ষেত্রে আমরা দেখছি কি, যে ব্যক্তি, অস্তিবাদী দার্শনিক যারা, তারা ঠিক এই কথাটাই বলেন যে একজন ব্যক্তি সেই ব্যক্তি হিসেবে তখনই সম্পূর্ণ হবে যখন তার স্বাতন্ত্র্যতা, তার স্বাধীনতা, তার বিশেষত্ব, তার বৈশিষ্ট্য উপলব্ধি করবে পৃথকভাবে। অর্থাৎ কি, আমি যেটা চিন্তা করছি, আমার যে চিন্তন, সেই চিন্তন ক্রিয়াটা যখন আমি সমাজের ক্ষেত্রে প্রতিফলিত হবে, আমার চিন্তন ক্রিয়াটা সমাজে অন্য ব্যক্তি কিভাবে দেখছেন, এবং সেই দেখার ক্ষেত্রে আমি যখন আমার বক্তব্যটা, আমার কথা, আমার চিন্তন ক্রিয়াটাকে প্রকাশ করছি ভাষার মাধ্যমে, সেটা অন্যরা কিভাবে উপলব্ধিতে পারছেন এবং তারা কিভাবে আমার সঙ্গে পারস্পরিক আদান প্রদান করছেন, তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো আমরা কতটা সম্পূর্ণতা লাভ করছি। আমরা আমাদের সম্পূর্ণতা লাভ করব আমার ভাষার মধ্যে দিয়ে। আমার ভাষা বাংলা ভাষা, আমার গর্ব বাংলা ভাষা, আমার আত্মার ভাষা, আমার মনের ভাষা, আমার প্রাণের ভাষা বাংলা ভাষা। সেই বাংলা ভাষার মধ্যে দিয়ে আমি স্বপ্ন দেখি, সেই বাংলা ভাষার মধ্যে দিয়ে আমি ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাই, সেই বাংলা ভাষার মধ্যে দিয়ে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার চারিপাশে যারা রয়েছেন, তাদেরকে সমৃদ্ধি করতে চাইবো, তাদের মধ্যে দিয়ে নিজের পরিপূর্ণতা পাওয়ার চেষ্টা করব এই বাংলা ভাষার মধ্যে দিয়ে। কিন্তু আমি কি শুধু বাংলা ভাষার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো? আমি কি আমার মধ্যেই থেকে যাব, না আমার থেকে বেরিয়ে গিয়ে আমাদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করব? এই যে আমাদের মধ্যে পৌঁছানোর চেষ্টা যদি আমরা না করি, আমরা যদি বলি যে শুধুমাত্র আমি বাংলা, আমি বাঙালি, আমার ভাষা বাংলা, আমার ভাষা আমার কাছে গর্বে, ঠিক একই রকম ভাবে যে মাগহি হিন্দির একটা বিশেষ ক্ষেত্রে যেমন ব্যবহৃত হয়, আজকে দেখছি তারা অনেকটাই দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে মুখের ভাষা, কথ্য ভাষা বা যেটাকে বলা হয় যে ভাষায় কথা বলে, সেই ভাষাটা যেন অনেক ভাষাকে আবৃত্ত করে দেওয়ার চেষ্টা করছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ভাষার যে বৈচিত্র্য, ভাষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মৈথিলি ভাষা, ভোজপুরি ভাষা,
আমাদের পাশে রয়েছে ধানবাদ, এই সমস্ত জায়গায় যেটা খোট্টা হিন্দি একটা আছে, তা হিন্দিরই এত রকম গ্রুপ আছে, সংস্কৃত, তা আমাদের ক্লাসিক্যাল তামিল কিংবা তেলুগু, প্রত্যেকটা ভাষাকে আমরা যদি সম্মান করতে পারি, আমার ভাষা যেমন বাংলা ভাষা, আমাদের উচিত হবে এই ভারতের মহামানবের সাগর তীরে যে শক দল মোগল পাঠান সবাই এসেছেন এবং প্রত্যেকে তার নিজস্বতা যেমন তার খুব তার পদচিহ্ন রেখে গেছেন, এবং ঠিক একই রকম ভাবে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো আদান প্রদানের মধ্যে দিয়ে, ভাষার ক্ষেত্রে এই আদান প্রদানের মধ্যে দিয়ে। সেটা যেন কখনোই না হয় যে আমার ভাষাটাই একমাত্র ভালোবাসা, তোমার ভাষাটা ঠিক নয়, যেটা আমরা দেখেছি 1952 সালে বা তারও পূর্বে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। যে আমাদের অধ্যক্ষ মহাশয় যেটা বললেন যে উর্দু ভাষা খুবই সমৃদ্ধশীল ভাষা, খুবই রিচ ল্যাঙ্গুয়েজ ভাষা, কিন্তু সেটা যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, আমি যদি পছন্দ করি আমি উর্দু ভাষা নিয়ে চর্চা করতেই পারি, কিন্তু আমার ক্ষেত্রে আমার ভাষা হিন্দি ভাষা কি আমার ভাষা বাংলা ভাষা আমাকে যদি চাপিয়ে দেওয়া হয়, সেটা আমার কাছে পীড়াদায়ক হবে, সেটা আমার কাছে যন্ত্রণাদায়ক হবে। কারণ কি, আমার যে সংস্কৃতি, সমাজের একটা অংশ হচ্ছে সংস্কৃতি, আর এই সংস্কৃতির প্রকাশ হচ্ছে ভাষার মাধ্যমে দিয়ে, তাহলে আমার সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হবে। আমরা যারা বাংলা বলি, এই বাংলারই কত রকম ভাগ আছে। আমরা যারা পুরুলিয়ার লোক, পুরুলিয়ার যে ভাষা, পুরুলিয়াতেও ভাষা আন্দোলন হয়েছে, আপনি যেটা প্রিন্সিপাল অধ্যক্ষ মহাশয় যেটা বললেন, তারা তাদের ভাষাকে রক্ষা করতে চেয়েছে। ঠিক পুরুলিয়ার পাশের যে সিংভূম, আমি গতকালই কথা বলছিলাম একজন গ্রাহকের সঙ্গে, যে উড়িয়া ভাষা, অহমিয়া, উড়িয়া, বাংলা, এদের যে উৎপত্তি, অরিজিন যেখান থেকে হচ্ছে একটাই জায়গা, কিন্তু বিভিন্ন ভাবে হয়ে যাচ্ছে, তাদের বিকাশটা অন্যরকম ভাবে হচ্ছে। ঠিক উড়িষ্যা আবার বিভিন্ন প্রান্তে এক এক রকম ভাবে উড়িয়া ভাষা বলে, সম্বলপুর কি কোরাপুর সেখানকার উড়িয়া ভাষা, কিংবা আমরা যদি কটক বা পুরী তার যে ভাষা, কি আমরা বাংলা যারা বর্ধমানের মানুষজন যারা আছি তাদের বাংলা, পুরুলিয়ার বাংলা, আমরা যদি বলি পুরুলিয়ার বাংলাটা ঠিক নেই, আমার বাংলাটাই ঠিক, তাহলে তাদেরকে আঘাত করা হয়, আহত করা হয়। আমরা যেন সেই প্রচেষ্টা না করি, সেটা বোধহয় তাহলে আজকের দিনে যে আমরা ভাষা দিবস পালন করছি সেটা বোধহয় ব্যাহত হয়। সুতরাং প্রত্যেক ভাষারই নিজস্বতা আছে, প্রত্যেক ভাষারই একটা বৈশিষ্ট্য আছে। আমরা প্রত্যেকের ভাষাকে শ্রদ্ধা জানাবো। আর একটা জিনিস আমাদেরকে ভেবে চলতে হবে, মনে রাখতে হবে যে যারা আদিবাসী, উপজাতি, কি অনগ্রসর শ্রেণী বা অধীনস্থ, যাদেরকে সাবালটান বলি, তাদেরও নিজস্ব ভাষা আছে। রাজ দরবারের যে ভাষা, রাজা তো চাইবেই তার ভাষা, তার সংস্কৃতি দ্বারা অন্যদেরকে প্রভাবিত করে, যেটাকে আমরা ইংরেজিতে বলি, বা সব আমি এটা আমার ব্যর্থতা, সব বাংলা শব্দের বাংলা করে উঠতে পারছি না, হেজিমনি, আধিপত্যবাদ, হেজিমনি, যেটা যেটা আমরা গ্র্যামসি যেটা তার দর্শনের ক্ষেত্রে উল্লেখ করেছেন, যে সেখানে কিন্তু শুরু হবে বিচ্ছেদের, সেখানেই শুরু হবে বিচ্ছিন্নতাবাদের। আমরা যেন সেটা স্মরণ করি, যে তামিল ভাষায় কথা বলছে, যে মালায়ালাম ভাষায় কথা বলছে, যে কন্নড় ভাষায় কথা বলছে, যিনি হিন্দি ভাষায় কথা বলছে, তাদের সেক্ষেত্রে সবাইকে আমরা শ্রদ্ধা জানাবো। আজকে মাতৃভাষা দিবস, আমাদের মাতৃভাষার প্রতি আমরা সম্মান জানাবো। এই কথা বলে আমি শেষ করছি আমার বক্তব্য। আর তার সঙ্গে অনুরোধ করবো অধ্যক্ষ মহাশয়কে এবং বাংলা বিভাগের যিনি বরিষ্ঠ অধ্যাপক সাগরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যে যদি কলেজে একটা ভাষা চর্চা কেন্দ্রে সূচনা করার সম্ভব হয়, এর একটা বিশাল বিশাল সম্ভাবনা আছে। আমি নিজে এই মুহূর্তে কাজ করছি ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজের ওপর আমার পোস্ট ডক্টরাল কাজের জন্য। তো সেখানে সেই পড়াশোনা করতে গিয়ে দেখছি যে কি বিশাল সম্ভাবনা এর মধ্যে রয়েছে। অঙ্গাঙ্গিভাবে রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি সবকিছু জড়িয়ে রয়েছে ভাষা চর্চার সঙ্গে। তাহলে আমি মনে হয় আজকের দিনে একটু প্রাসঙ্গিক হবে, আগামী দিনটা, যে দিনটা আমরা আগামী দিনে আমরা যাবো, যে আমরা এগিয়ে যাচ্ছি ভারতবর্ষে শুধু নয় গোটা বিশ্ব, যে একটা
স্বয়ংভরতা, স্বপরিচালিত প্রতিষ্ঠান হিসেবে যদি দেশবন্ধু মহাবিদ্যালয়কে আগামী দিনে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু তাকে বিভিন্ন দিকে তার যে উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা, সেটাকে প্রকাশ করতে হবে, সেটার লোককে দেখাতে হবে, বোঝাতে হবে, দেখো আমরাও করতে পারি। তা আমি অনুরোধ করব, যদি স্বল্প ব্যয়ে অন্তত সূচনা একটা করা যায় ভাষা চর্চা কেন্দ্রে, তাহলে বোধহয় আজকের দিনে আমরা আজকের দিনটাকে আরো বিশেষভাবে স্মরণ করতে পারবো। আমাদের পরবর্তীকালে যারা ইয়ং অধ্যাপকরা, টিচার্সরা যারা এসেছেন, তারা তাদের জন্য অনেক ভালো হবে। এই কথা বলে আমি সকলকে আবার দ্বিতীয়বার আমার শ্রদ্ধা জানাচ্ছি। আর আমাদের ছাত্র এবং আপনিও বললেন যে বাংলা ভাষার যে আন্দোলন, সেটা শুধুমাত্র সীমাবদ্ধ ছিল না পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে। আমরা পূর্ব বাংলা, পশ্চিম বাংলা বলি, তার সঙ্গে আরেকটা বাংলার কথা বলা হয় ঈশান বাংলা। ঈশান বাংলাটা বিশেষ করে বারাক ভ্যালি এবং কাছাড় ডিস্ট্রিক্টে, এই যেখানে একটা ভাষা আন্দোলন হয়েছিল, যে শিলচর, হাইলাকান্দি, তারপর আরেক 3টে জেলা মিলে, সেটাও ঈশান বাংলা, সেখানেও বাংলা ভাষা অনেক সমৃদ্ধ ওরা করছে, তারা তাদের মতো করে উপস্থাপন করছে। এই কথা বলে, অতীতকে স্মরণ করে, ইতিহাসের কথা কিছু দু একটা কথা বলার চেষ্টা করলাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ফেব্রুয়ারি 21 তারিখ, দুপুরবেলার রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসত পড়ল তার ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আমি মোহিনী চৌধুরীর লেখা একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনাচ্ছি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালা ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশতে মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মনির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মনির মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা
লুকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এখানে উপস্থিত সমস্ত মানুষকে যথাযথ অভিবাদন জানিয়ে আমি দুটি কথা বলব। আলোচনা অনেকটাই গড়িয়েছে, অনেক রকম দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আমাদের আলোচনাগুলোকে দেখেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যবে থেকে জাতিসংঘ 2010 সালের একটি তাদের সিদ্ধান্তের মাধ্যমে তৈরি করল, তখন সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার সেইটা ধরে ঠিক করা হলো যে 1952 সাল এবং 21শে ফেব্রুয়ারি। পাশাপাশি কিন্তু আরেকটা দিনও আছে, সেটা হচ্ছে এই বাংলার বঙ্গাব্দ 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। এই 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দের এইরকমই একটি বসন্তের দিনে বসন্তের নির্ঘোষ জানিয়েছিলেন সেই সমস্ত মানুষ, যেটা আমাদের অধ্যক্ষ মহাশয় বললেন যে শুধুমাত্র ছাত্ররা নয়, ছাত্ররা তো অনেকটা এগিয়ে থাকা মানুষ, যারা কোনোদিন বিশ্ববিদ্যালয়ে চৌহদ্দিও মারায়নি, তারাও তাদের ভাষার জন্য, তাদের সংস্কৃতির জন্য, তাদের নিজস্ব চেতনার জন্য নিজের জীবনটাকে বাজি ধরতে পেরেছে। এটা কেন হয়, কোনখান থেকে আমরা দেখতে পাই? দেখুন, ভাষা শহীদদের নিয়ে আলোচনা বা এই যে আমরা ভাষা শহীদ স্মারকটাকে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এই ভাষা শহীদের যে স্মারক, এই স্মারকে দীর্ঘদিন ধরেই আমরা তাদের শ্রদ্ধা জানাতাম। কিন্তু 1999 সালে এই বাংলাদেশের দুজন যুবক, তারা ভ্যাঙ্কুভারে ছিলেন, তারা প্রথম জাতিসংঘের তৎকালীন সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন কোফি আন্নান, তার কাছে জানান যে এই রকম একটা বিষয় যেটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দেখতে পারি। পরবর্তীকালে বিভিন্নভাবে বিভিন্ন গণ আন্দোলনের মাধ্যমে এই ভাষা শহীদ দিবসটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছি। প্রসঙ্গত যেটা বলা দরকার যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য, বিভিন্নভাবে এই তাৎপর্যকে ব্যাখ্যা করা হয় এবং ব্যাখ্যা করা যায়। জাতিসংঘ যেটা ভেবেছিলেন সেটা হচ্ছে বহু সংস্কৃতিবাদ এবং বহু ভাষাবাদের প্রতি একটি জনজাগরণ ঘটে। আমাদের এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা মিলিয়ে প্রায় 27.5 থেকে 28 কোটি মানুষ আমরা বাংলা ভাষা বলে থাকি। শুধু বাংলা ভাষা বলে থাকি বিষয়টা এরকম নয়, সিলেটের যে বাংলা ভাষা, আবার কোচবিহারের যে বাংলা ভাষা, আবার বর্ধমান জেলার যে বাংলা ভাষা, আবার পুরুলিয়া জেলার যে বাংলা ভাষা, আবার মেদিনীপুর জেলার যে বাংলা ভাষা, প্রত্যেকটা বাংলা ভাষা তাদের নিজের মিষ্টতা নিয়েই বেঁচে থাকে, নিজের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকে, নিজের জীবনচর্যা নিয়ে বেঁচে থাকে। বিষয়টা এখানে যে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আরেকজন অত্যন্ত খ্যাতনামা বাঙালি অমর্ত্য সেন, তার একটি বিশেষ প্রবন্ধ, একটি বিশেষ বই আছে, যে বইটির নাম হচ্ছে পরিচিতি এবং হিংসা। বিষয়টির তাৎপর্য এইখানে যে এই ভাষা, বহু সংস্কৃতিবাদ এবং বহু ভাষাবাদের মাধ্যমে আমরা যেটা করে উঠতে পারি, যে আমাদের প্রতিটি মানুষের মধ্যে যে অসংখ্য পরিচয় আছে, সেই পরিচয়ের পরিস্ফুটন বা পরিস্ফুটন, যার মাধ্যমে অপর মানুষ, আমরা একজন মানুষ আরেকজন মানুষকে যত বেশি করে চিনতে পারবো, যত বেশি করে জানতে পারবো, যত বেশি করে এই বহু ভাষাবাদ এবং বহু সংস্কৃতিবাদ আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে, আমরা কিন্তু একে অপরকে শ্রদ্ধা করতে এবং ভালোবাসতে শিখব। এই শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমে যেটা ঘটবে, যে উনি এখানে দেখিয়েছেন বইটির মধ্যে, যে হিংসা এবং পরিচিতি এ দুটি ব্যস্তানুপাতিক, ইনভার্সলি রিলেটেড। ইংরেজি করে বলতে হয় ইনভার্সলি রিলেটেড, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক জিনিসটি একটা অঙ্কের বিষয়, কিন্তু সেটা কি জিনিস?
না এই পরিচিতির বহরটা আরে বহরে যত বাড়বে, আমরা আমাদের প্রতিটি মানুষের প্রতিটি ভাষা, প্রতিটি সংস্কৃতি, প্রতিটি আঞ্চলিক ভাষা, প্রতিটি আঞ্চলিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান হয়ে যতক্ষণ ধরে আমরা ভাবতে চেষ্টা করব, অপর মানুষটিকে জানবার চেষ্টা করব, অপর মানুষটিকে বুঝবার চেষ্টা করব, তখন ধীরে ধীরে সে অপর মানুষের প্রতি অকারণের ঘৃণা, অকারণের হিংসা। অরিন্দম চক্রবর্তী তার একটি লিখে, দার্শনিক অরিন্দম চক্রবর্তী তার একটি খুব পরিচিত লেখায় তিনি হিংসে এবং হিংসা দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করেছিলেন খুব সুন্দর। তিনি বলছেন যে ছোট ছোট বিষয়ের মধ্যে যে মতৈক্য হচ্ছে না, ছোট ছোট মতানৈক্য যখন আমাদের মনে তৈরি হয়, আমাদের অপরকে চিনতে, তা সে ভাষায় হোক, তাই সংস্কৃতিতে হোক, চিনতে যখন অসুবিধে হয় তখন ছোট ছোট হিংসা তৈরি হয়। আর সেই হিংসা যখন ধীরে ধীরে সমষ্টিকে গ্রাস করে, তখন সেই হিংসাটা আস্তে আস্তে হিংসায় পরিণত হয়, এবং সেই হিংসা যখন পরিণত হয় সেটাই তখন ভায়োলেন্স। সেই আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, এই দুটো কিন্তু পুরোপুরিভাবে ব্যস্তানুপাতে আজকের দিনের তাৎপর্য এইখানে। এবং জাতিসংঘ এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উদযাপন করে, সেই উদযাপন করার ক্ষেত্রে মূল যে বিষয়টা একদিকে হলো এই মানুষগুলি যারা তাদের নিজেদের ভাষার জন্য জীবনটাকে বাদ করেছেন, জীবন দান করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। পাশাপাশি আমরা যেন আমাদের প্রতিদিনের জীবনে বহু সংস্কৃতিবাদ, বহু মানুষ এবং বহু ভাষা প্রতি আমরা শ্রদ্ধা রাখতে পারি, শ্রদ্ধা বাড়াতে পারি, এই অঙ্গীকারটা যেন আমরা করতে পারি, সেই অঙ্গীকারটা করে আমরা যেন আমাদের পথটাকে এগিয়ে নিয়ে চলতে পারি, এই কামনা এবং এই উচ্চারণ আপনাদের সামনে রেখে আমি আপনাদের আবার যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। सावरियो घटमई रे रमैयो घटमई, सावरियो घटमई रे रमैयो घटमई, तन कठाए तन कठे, तन कठाए तन कठे, तन कठे ढूंढ बाजाऊ रे सावरियो घटी हो जो बिरमा देखे
যখন অনাদরে যায়নি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা আছো ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই সীমা প্রকাশে তোর ঘরে প্রবেশ প্রকাশে তোর মনে হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দিবাসী আমি ঝুঁকে রাতে সুখে সুখে ভাষা করনি তোমার ভয় কাছে হৃদয় মাঝে হৃদয় বলনি ও মা তোমার দেখে দেখে রাখে না ফেলে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও মা আজ বাংলাদেশে হৃদয় হতে আপন আপনি তুমি এই আপন রূপে পাবে বলে জন্মনি ও মা তোমায় দেখে দেখে আছি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও মা পরিবেশন করলো শুভ্র। এবার বাণিজ্য বিভাগ থেকে আমি ডেকে নেব সুবীর ভট্টাচার্য মহাশয়কে, তিনিও কিছু এখানে বক্তব্য রাখবেন। শুভ দুপুর। এখানে আগত অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম এবং বাকি যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা রয়েছে তাদের প্রণাম জানিয়ে আমি একজন লেখিকার জবানবন্দিতে ভাষার আন্তর্জাতিক ভাষা দিবস সম্বন্ধে কিছু বলতে চাই। ভাষার স্বাধীনতাটা অন্তত সেই ছোটবেলা যখন মা বলে ডেকেছিলাম জানতাম মায়ের ভাষা মুখে নিয়ে জীবনের পথ হেঁটে যাব। হয়তো জগৎ জয়ের স্বপ্নও দেখেছিলাম, যেমন আমরা সবাই দেখি শিশু কল্পনায়, কিন্তু যখন শুনি জীবনের পথে ভাষা অন্য এনে দেবে না, তোমাকে রপ্ত হতে হবে আধুনিক প্রযুক্তিতে, আধুনিকতায়, বিদেশি ভাষায়, সেখানে ক্রমশ মায়ের ভাষা শুকিয়ে যাওয়া নদীটির মতো হারিয়ে যেতে থাকে। অবশ্যই বিদেশি ভাষাও শিখতে হবে, কিন্তু নিজের ভাষাকে আলাদা করে অসম্মান করে না। 2 বছর বিদেশের মাটিতে থেকে অনেকে বাংলা ভাষাটা বলতেই ভুলে যায়। বাংলা উচ্চারণের বহর দেখে মনে হয় প্রথম বাংলায় ঘুরতে এলো। কিন্তু যারা সত্যি বাংলা ভাষাকে ভালোবেসেছে, কত লেখক কবি দীর্ঘদিন বিদেশে থেকেও বাংলা ভাষাতে সাহিত্য চর্চা করে গেছেন, এখনো যাচ্ছেন। বাংলা ভাষা আমার অহংকার। সেই ভাষাতেই যখন হেসেছি, কেঁদেছি, অভিমানের ঝগড়া করেছি, সেই ভাষায় যেন নবীন প্রজন্মের মুখে সম্মানের অন্ন তুলে দেয়, বাঁচার স্বপ্ন দেখায়। এই বঙ্গভূমিতেই আমি আমার ভাষা নিয়ে ভবিষ্যতে সুন্দর সকাল দেখতে চাই, যেখানে আই লাভ ইউ ড্যাডি নয়, শিশুর আদো মুখে ফুটে উঠবে বাবা আমি তোমায় খুব ভালোবাসি। ধন্যবাদ। আমাদের মহাবিদ্যালয়ের হিন্দি বিভাগের সহকারী অধ্যাপিকা কল্পনা পন্ত মহাশয়াকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য। यहाँ उपस्थित सभी विद्वजनों को मेरा अभिवादन। आज हम सभी अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस मनाने के लिए यहाँ एकत्रित हुए हैं, लेकिन इस एक दिन के तय होने तक, यानी 21 फरवरी के तय होने तक, इसके पीछे बहुत सारे लोगों ने अपनी जान गंवाई और बहुत सारे आंदोलन हुए। जैसा कि मुझसे पहले जिन लोगों ने बात की, सभी विद्वानों ने इस पर विस्तृत चर्चा की है, तो मैं उसे रिपीट नहीं करूँगी। लेकिन ये उल्लेखनीय है कि एक बांग्लादेशी कनेडियन नागरिक जिनका नाम रफीकुल इस्लाम था, उन्होंने 1998 में संयुक्त राष्ट्र संघ के महासचिव के सामने ये प्रस्ताव रखा कि जो भाषाएं लुप्त हो रही हैं उन्हें बचाने के लिए, उनके संरक्षण और संवर्धन के लिए हम कोई एक दिन तय करें जिसे हम अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस के रूप में मनाएंगे। और इस पर विचार विमर्श के बाद 1999 में यूनेस्को ने ये घोषणा की कि वो अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस के रूप में 21 फरवरी का दिन तय करते हैं। अब चूंकि अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस है और
इसके पीछे बहुत से विद्वानों, राजा राममोहन रॉय, दयानंद सरस्वती, रविन्द्रनाथ ठाकुर, इन सभी ने, महात्मा गांधी, सभी ने मातृभाषा के महत्व को उजागर किया। जबकि महात्मा गांधी तो मातृभाषा को राष्ट्रीय एकता से जोड़कर देखते थे और उनका ये भी मानना था कि मातृभाषाएं जो है वो हमारी संवेदनशीलता की प्रतीक हैं, तो इसलिए हमें मातृभाषाओं पर जोर देना चाहिए। और हम सभी इस बात से भी परिचित हैं कि भारतीय संविधान की 8वीं अनुसूची में जो 22 भारतीय भाषाएं हैं उन्हें स्थान दिया गया है। और ये भी ध्यान रखना चाहिए कि ये स्थान कोई राजनीतिक दबाव की वजह से नहीं दिया गया है, बल्कि ये जितनी भी भाषाएं हैं इन सभी का एक समृद्ध इतिहास है, समृद्ध साहित्य है। और यदि हम चाहते हैं कि कोई भी भाषा या मातृभाषा वो दीर्घजीवी हो, तो निश्चित रूप से उसका एक समृद्ध साहित्य होना चाहिए, साथ ही साथ एक मजबूत पृष्ठभूमि भी होनी चाहिए, जैसा कि इन 22 भाषाओं के साथ है। और इन्हीं में से एक भाषा है हिंदी। हिंदी के एक बड़े लेखक हुए जिनका नाम था भारतेंदु हरिश्चंद्र, उनके नाम पर पूरा युग चलता है हिंदी साहित्य में। उनकी 2 पंक्तियां हैं, वो कहते हैं कि निज भाषा उन्नति है, सब उन्नति को मूल, बिन निज भाषा ज्ञान के मिटे नहीं को सूल। यानी जब तक आपकी उन्नति आपकी मातृभाषा की उन्नति में है और आप अपनी पीड़ाओं की सहज अभिव्यक्ति, सही सटीक अभिव्यक्ति अपनी मातृभाषा में कर सकते हैं। ये लगभग 1850 के आसपास हुए और लगभग 150 साल पहले उन्होंने मातृभाषा की तरफ, जब वो ये पंक्तियां लिख रहे थे कि कविता है निज भाषा, तो वो सिर्फ हिंदी की बात नहीं कर रहे थे, बल्कि वो सभी मातृभाषाएं, जितनी भी मातृभाषाएं हैं, उनके संरक्षण और संवर्धन की बात कर रहे थे। और जहाँ तक हिंदी का सवाल है, इसने लंबी यात्रा तय की है और भारत की बहुसंख्यक जनता द्वारा चूंकि बोली जाती है और एक भाषा है, संवैधानिक जो भाषाएं हैं उनमें से एक भाषा है। तो जैसा कि सर ने भी कहा कि यदि हम चाहते हैं कोई भाषा ज़्यादा संवर्धित हो, कोई मातृभाषा दीर्घजीवी बने, तो उसमें अनुवाद का काम होना चाहिए। तो हिंदी में अनुवाद के काम विभिन्न देशों में, विभिन्न भाषाओं में हुए, रशियन में, चाइनीज़ में, पोलिश में, और इसके साथ साथ विभिन्न विदेशी विश्वविद्यालयों में भी पढ़ाई जा रही है। और जो प्रवासी भारतीय हैं जो यहाँ से बाहर रह रहे हैं, उन्होंने वो बहुत सारी मैगजीन्स, पत्र पत्रिकाएं निकाल रहे हैं, संस्थाओं की स्थापना की है। कहने का मतलब कि विकास के पथ पर अग्रसर है और संभावनाएं असीमित हैं। लेकिन मातृभाषाएं, जितनी भी मातृभाषाएं हैं, उनके साथ समस्या क्या है, ये मेरा व्यक्तिगत अनुभव है और संभवतः बहुत लोगों का अनुभव होगा कि इस पैंडेमिक के दौर में जब हमें इंटरनेट के जरिए यानी पढ़ाना था, तो हमारे पास सामग्री उस तरीके से उपलब्ध नहीं थी जैसे कि हम कह सकते हैं कि अंग्रेजी में, है ना, लेकिन हिंदी में या अन्य जितनी भी भाषाएं हैं उनमें डिजिटल सामग्री उपलब्ध नहीं है। तो उस क्षेत्र में काम किया जाना बहुत ज़रूरी है ताकि आने वाली पीढ़ियों को हम ज़्यादा समृद्ध साहित्य दे सकें। इसके साथ साथ विभिन्न मातृभाषाओं में अनुवाद का काम ये होना बहुत ज़रूरी है ताकि और बेहतर ढंग से हम समझ सकें। कहने को तो बहुत कुछ है, लेकिन मैं अंत में इतना ही कहूँगी कि शिक्षा के जितने भी क्षेत्र हैं या ज्ञान के जितने भी स्रोत हैं या कलाओं के जितने भी जरिए हैं, वो हमें सभी भाषाओं से सीखने चाहिए, लेकिन उनका प्रचार प्रसार हमें अपनी मातृभाषा में करने की कोशिश करनी चाहिए। और इसके साथ साथ ये भी कि हम चाहे किसी सबकी मातृभाषा अलग हो सकती है, लेकिन हमें सभी भाषाओं के प्रति सम्मान का भाव रखना होगा। सम्मान कहने से मेरा सीधा सा मतलब है कि हमें सीखना चाहिए, क्योंकि भारत की जो सांस्कृतिक विविधता है वो तभी संभव है हम समझ सकें, क्योंकि यहाँ विभिन्न भाषाभाषी लोग रहते हैं। तो अगर हम चाहते हैं कि हम जो असल भारत है उसको समझें, उसको समझ पाएँ, तो उसके लिए हमें भाषाओं को सीखना होगा, उनके प्रति सम्मान का भाव रखना होगा। बस इतना ही, शुक्रिया। शब्द यहाँ पे उद्घाटित किया गया है, तो हिंदी में वो शब्द एक जाति विशेष के लिए हम सूचक करते हैं। तो जैसे अंदर जातीय है, तो आप लोगों ने जो कहा कि मतलब बांग्ला भाषा, तो उसके लिए तो सटीक है, लेकिन इंटरनेशनल के लिए वो शब्द शायद हिंदी में वो नहीं आ रहा है। अंतर जाति वो तो एक मतलब जाति विशेष कहने का मतलब है कि भाषा जो है, बांग्ला भाषा से वो चीजें हो गई। और
उसको हम भाषा में मतलब एक बोली बोल सकते हैं, सटीक शब्द, हाँ बोली, ठीक, करेक्ट। तो वो मतलब भाषा नहीं है, तो बोली सिंह समृद्धि होते हुए भाषा बनती है। तो एक मतलब भाषा बनने के लिए जैसे कल्पना ने कहा कि उसका एक साहित्य होना चाहिए, तो बोली ही जब समृद्ध रूप में जाती है तो भाषा का रूप लेती है, बोली से नहीं आती। और जैसे कि हिंदी को ही तो हमने 2 भागों में बांटा, पूर्वी हिंदी और पश्चिमी हिंदी। तो सर ने जैसे मतलब एग्जाम्पल दिया तो मगही, ठीक है, तो सर वो भाषा नहीं है, वो बोली, ठीक है। तो बिहार विशेष की मतलब अंचल की उसको हम बोली बोल सकते हैं। और वो सारी बोलियां क्यों विलुप्त हो रही हैं, उसका एक कारण ये है कि हम अपने घर में, अपने परिवेश में उस बोली को नहीं बोलते हैं। क्योंकि लोग बोल रहे हैं कि शायद ये मतलब गंवाशर, एक हिंदी की शब्द है गंवाशर, शायद ये पढ़े लिखे नहीं है इसलिए अपनी बोली बोलते हैं। तो यही एक मेन कारण है कि जो बोलियां विलुप्त हो रही हैं। और शायद हो सकता है कि इसका एक मेन कारण इंग्लिश भी है, इंग्लिश मीडियम स्कूल है, कोई भी है गांव में देखिए लोग मतलब इंग्लिश मीडियम, हमारे बच्चे कहाँ पढ़ेंगे, इंग्लिश मीडियम स्कूल में पढ़ेंगे। तो ये अगर बचाना है हमको अपनी भाषा को, अपनी बोली को, तो ये घर घर तक ये प्रचार और प्रसार होना चाहिए कि हम अपने बच्चे को अपनी पहले मातृभाषा सिखाएं, फिर उस राज्य की भाषा सिखाएं। इंग्लिश तो बच्चे सीख ही रहे हैं क्योंकि आज तो बाजार की बोलिए या फिर समाज की जरूरत है। तो अपनी बोली को बचाने के लिए, हमको अपनी भाषा को बचाने के लिए हर एक मतलब घर में पहले हम उसका प्रचार प्रसार करें। जो हम लोगों ने क्या किया उसको बंद कर दिया। और इंटरनेशनल जो है तो फिर वो तो बहुत सारी भाषाएं बोली जाती हैं। भारत में ही है 4,500 से ज्यादा मतलब बोली बोल सकते हैं, उसको भाषा नहीं बोल सकते, बोली जिसको अलग अलग एक ही राज्य में कितनी तरह की मतलब बोलियां बोली जाती हैं। मैं बिहार का एग्जाम्पल दे रही हूँ, मगही है, बिहारी है, मैथिली है, भोजपुरी है। अगर हम इधर भागलपुर की तरफ आते हैं वहाँ अंगिका बोली जाती है। बोली যেটা বলছেন তাহলে ওই যারা মনে করুন মগহিতে যারা সাহিত্য পড়ছেন তারা হিন্দিতে লিখছেন কি মগহিতে लिपि हिंदी है सर, সিমেন্টিক नहीं देवनागरी लिपि हम जो लिखते हैं वो देवनागरी लिपि नहीं है सर। না না আমি কথা বলছি না, ওই যে উচ্চারণ যেটা হচ্ছে যেভাবে উচ্চারণ করছি, যেমন পুরুলিয়ায় বাংলাতেই বলছে কিন্তু উচ্চারণটা যেভাবে हाँ नहीं सबसे उच्चारण सबके अलग अलग हो जाते हैं। जैसे हम हाँ जैसे सभी जैसे बांग्ला भाषा में भी चीज होगा कि आकार बहुला और उकार बहुला, ये सारी चीजें जो होती है यही सब अंतर हो जाता है। স্যার যেরকম উপভাষা বললেন একটা, তাহলে কি আমি हाँ उपभाषा আমি একটা বই পড়েছি, পড়লাম অরিজিন অফ দ্য বীর যে অরিজিন হচ্ছে তো সেখানে এইভাবে মানুষজন কথা বলছে অনুষ্ঠানটি খুব প্রাণবন্ত হয়ে উঠেছিল, মানে পারস্পরিক বিভিন্ন রকম মত বিনিময়, এবং এই মত বিনিময়ের মাধ্যমে অত্যন্ত প্রাণবন্ত হয়ে পড়েছিল এবং ছাত্রছাত্রীরা তারাও খানিকটা এর রসাস্বাদন করতে পেরেছে। আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় একবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের এই অনুষ্ঠানে আজকে এখন আমাদের অর্থনীতি বিভাগে শ্রাবণী মজুমদার তিনি অহমিয়া সংস্কৃতির একটি গান, বিহু গান তিনি পরিবেশন করবেন।
আমরা মাথায় রেখে আমাদের শরীরে মনে মেখে আমরা আমাদের অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য, বিশেষ করে বাংলা বিভাগ, এবং শুধু এটা বাংলা বিভাগের নয়, ওটা কলেজই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিল এবং সবাই এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আজকে দিনটা খুব সুন্দর কাটিয়েছি এবং আশা করব যে পরবর্তীকালে এই চর্চাটা আমরা চালাতে পারবো। আজকে যে বিতর্ক, যে ধরনের বিভিন্ন মতামত উঠে এসেছিল, সেগুলোকে নিয়ে আমরা একাডেমিক চর্চাও স্বচ্ছন্দে করতে পারি। সুতরাং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।